আসলে গ্রামের পুরনো বাড়ি কিন্তু বাড়ি নয়, এই বাড়িগুলোই এক একটা শৈশব। আমার বাড়িও সেম তেমন। আমার বাড়ি আমার শৈশবকাল, আমার বাড়ি দেখলে আমার শৈশবের কথা মনে পড়ে। যদিও এখন বিয়ের যত বছর অত বছর আমি বাবার বাড়িতে থাকি নাই, কারণ আমার অনেক ছোটোবেলায় বিয়ে হয়েছে। আগামীকাল আমার মা বাবার সবচেয়ে ছোট সন্তানের বিয়ে। বাবা বেঁচে নেই। খুব গুরু একটা দায়িত্ব কাঁধের উপর দিয়ে গেছেন বাবা যাওয়ার আগে। তো সেই দায়িত্ব পালন করার জন্য আসছি। আমার বিয়ের পরে বেশ কিছু বছর কিন্তু খুব ভালোই ছিল। এরপরে 6.5 বছর পর্যন্ত আমি বাবার বাড়িতে আসতে পারি নাই, বিশেষ এক কারণে শেয়ার করব আপনাদের সাথে। তো ওই সময় আমার বাবা কখনো আমাকে বলে নাই যে চলে আয়, আসতে হবে তোকে, এরকম কোনো শব্দই আমার বাবার মুখ থেকে উচ্চারিত হয় নাই। আসসালামু আলাইকুম, আমি কোহিনুর মন, চানগাঁও আবাসিক, চট্টগ্রাম থেকে। দূরে কাছে সবাইকে স্বাগত জানিয়ে আবার অ্যাক্টিভিটি অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। আশা করি সবার অনেক ভালো লাগবে। প্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন আমি উখিয়া কক্সবাজারে আসছি। আমার ছোট ভাইয়ের বিয়ে আগ এবং কাবিন বছরখানিক আগে হয়েছিল। এখন আনুষ্ঠানিকতার সাথে ঘরে তুলে নেওয়া মাত্র ওকে। তো সেই জন্য আয়োজন চলছে, এখানে ডেকোরেশনের কাজ করছিল। গতকাল থেকে কাজগুলো শুরু করে দিয়েছে। রাতের বেলা বৃষ্টি হচ্ছে দেখে উপরে প্লাস্টিকের তেরফল দেওয়া হয়েছে আগে, তারপরে প্যান্ডেলটা করা হচ্ছে। ডেকোরেশনের সমস্ত জিনিস কিন্তু আমার ছোট চাচার দোকান থেকে আসছে, ওনাদের ডেকোরেশনের ব্যবসা আছে। তো যাই বলছিলাম আপনাদের সাথে, ইদানিং কিন্তু হাজব্যান্ড ওয়াইফে ঝগড়া করলে ওখানে বাবা মা গিয়ে ইন্টারফেয়ার করে, তারপরে এক পর্যায়ে কিন্তু সংসার ভাঙ্গাভাঙ্গিতে চলে যায়। তো আমার ক্ষেত্রে সেটা হয় নাই। আমার বাবা মা আমাকে সাপোর্ট দেয় নাই, আমাকে কখনো লাই দিয়ে কথা বলে নাই। মানে আমার হাজব্যান্ডের বিরুদ্ধে গিয়ে আমার সাপোর্টে গিয়ে ওনারা কথা কখনোই বলে নাই। যদি কথা বলতো তাহলে আমার সংসার হতো না। এতদিনে আমি বাবার বাড়িতে পার্মানেন্টলি থাকতাম বা অন্যখানে আমার বিয়ে হয়ে যেত। তো এরকম মা বাবার সন্তান আমি, কখনো জোর দাবি দিয়ে আমার সংসারে তারা ইন্টারফেয়ার করে নাই। আমি আসি নাই মেনে নিয়েছে। আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করতো কেমন আছিস, ভালো আছি বললে তখন আলহামদুলিল্লাহ বলতো যে ভালো আছিস, ভালো থাক, এখানে আসতে হবে না, ঝগড়া করে কখনোই আসবি না, যদি আসিস তো বেড়াইতে আসিস। তো আমি বেশ কিছু বছর কিন্তু বাবার বাড়িতে যাই নাই টানা। ইদানিং যাচ্ছি বছরে একবার, তখন টানা 6.5 বছর কিন্তু আমি যাই নাই। কেন যাই নাই জানি না। আমি আসলে অরবিনা আব্বুকে অনেক বেশি ভালোবাসি। ওনার কথার উপর আমি কখনো কথা বলি নাই। উনি যেটাতে হ্যাঁ বলেছেন আমিও হ্যাঁ বলেছি, উনি যেটাতে না বলেছে আমি সেটাতে নাই বলেছি। তো অনেক বছর এভাবে থাকতে থাকতে আসলে মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। তো এক পর্যায়ে আমার ধৈর্যের বাঁধও ভেঙে গিয়েছিল। আমি ওনার সাথে রাগ করেই প্রথমবারে বাবার বাড়িতে গিয়েছিলাম। এরপর থেকে প্রতি বছরই যাই। সে ইদানিং আমাকে আর মানা করে না, গাড়িতে গিয়ে তুলে দিয়ে আসে, সে যায় না। তো বিস্তারিত কিন্তু আপনাদের সাথে শেয়ার করার অনেক কিছুই আছে, আমি শেয়ার করব। অরবিনা আব্বু আমাকে কখনো কষ্ট দেয় নাই, শুধু উনি একরূপা টাইপস মানুষ। উনি আসলে ভালো কতটুকু এটা বলতে গেলে উনি 100-এর মধ্যে 99.5% উনি ভালো। শুধু একটা জায়গায় উনি একরোকা, সেটা হচ্ছে যেখানে আমি যাব না ওখানে সে কখনোই যাবে না। আর যেখানে জন্য তার মানে মন কাঁদে, যেখানে সে যাবে, যেখানের প্রতি সে খুশি ওখানে সে জান লুটাই দিবে, ওই রকম অবস্থা। তো কী জন্য ওনার এত মনে কষ্ট, কী জন্য উনি এভাবে রুড বিহেভ করে আমার বাবার বাড়ির সাথে। বিশেষ করে উনি, আমি কি বলবো আপনাদেরকে, উনি কক্সবাজার জেলা বলতে খুব বিরক্ত। মানে ওখানের আমি ছাড়া সব মানুষই নাকি খারাপ, ওনার ভাষ্য। যাই হোক, ওনার এসব কথাতে প্রথমে আমার গায়ে লাগলেও এখন আর লাগে না। আমি ওনার সাথেও ফান করি, এনজয় করি আসলে আমাদের লাইফ আমরা। ওনার এইসব রুড আচরণের মধ্যে কিন্তু আমি ওনাকে এক প্রকার সাপোর্টও করি। কেন সাপোর্ট করি? আমরা দুই বোন, আমাকে যেমন অরবিনা আব্বু ভালোবেসে বিয়ে করেছে, আমার ছোট বোনকেও খুব স্নেহ করতো, একদম আমার কোলে নিয়ে বসে থাকতো। যেহেতু আমার ছোট বোন আমার থেকে 7 বছরের ছোট, তারও 6 বছরের ছোট হচ্ছে আমার ছোট ভাইটা। তো আমরা যেহেতু বয়সের গ্যাপ অনেক বেশি, তো আমার বিয়ে যখন হচ্ছে তখন আমার এই ছোট ভাইটার কিন্তু অনেক ছোট, একদম অনেক ছোট বলতে তার মুসলমানিও হয় না তখন। আর ছোট বোনটা তো সে এই ক্লাস 3-4-এ পড়ে হয়তো। তো অরবিনা আব্বু ওকে অনেক বেশি ভালোবাসতো, ছোটো গিন্নি বলে ডাকতো।
তাকে একদম কোলে পিঠে করে মানুষ করেছে। তো তার একটা শখ আহ্লাদ ছিল, তার বিয়ে দিবে, তার বিয়েতে সে আনন্দ উল্লাস করবে, যেহেতু একটাই মাত্র শালী। তো সেই আশাটা অবিনার উপর পূরণ হয় নাই দেখে মানুষটা এত বেশি রুড হয়ে গেছে। কারণ আমার ছোটো বোনের বিয়ে হয়েছে আমার দেবরের সাথে, আপন দেবর না, আমার চাচা শ্বশুর 3 নম্বরটার ছেলে মেজোটার সাথে। তো সেটা বিশাল বড় এক কাহিনী, সব কাহিনী আপনাদের সাথে শেয়ার করব বলে বলে আমি আসতেছি, সময় সুযোগ আমার হচ্ছে না। আমি বাড়িতে এসে এই বিয়ে বাড়িতে একটু ঝামেলায় পড়ে গিয়েছি, এখান থেকে যাই, তারপর আস্তে ধীরে আপনাদের সাথে সব শেয়ার করব। প্রিয় ভিউয়ার্স, ভিডিও দেখতে দেখতে এ পর্যায়ে এসে যদি আপনারা লাইক না দিয়ে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেন। আর যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটা প্রেস করে রাখবেন, তাতে করে আমার চ্যানেলের নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনাদের ফোনে যাবে। আর অলরেডি এই কাজটা যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার প্রিয় ভিউয়ার্স, আপনারা আমার গল্প শুনতে শুনতে দেখতে পেয়েছেন আমি কেক নিয়ে আসছি। খুব সুন্দর একটা কেকের অর্ডার দিয়েছিলাম আমাদের উকিয়ারি মেয়ে, আমার ছোটো বোন হয়। যতক্ষণ পর্যন্ত কেকটার অর্ডার দিচ্ছিলাম ততক্ষণ জানি না সে আমার বেস্ট ফ্রেন্ডের আপন ছোটো বোন। যাই হোক, পরে অবশ্য যখন চিনতে পেরেছি তখন 1 পাউন্ড কেক বেশিই পেয়েছি। তো ওই 1 পাউন্ডের দাম সে নেয় নাই। একটা জিনিস দেখে এত বেশি ভালো লেগেছে আমাদের উকিয়া কক্সবাজারের মেয়েরা কিন্তু এখন অনেক এগিয়ে। আগে যেখানে আমার বিয়ে যখন হয়েছিল শহরে, তখন আমি কিন্তু খুব কম দেখতে পেয়েছি বাপের বাড়ির লোক, কক্সবাজারের লোক। এখন কিন্তু একদম অলিতে গলিতে কক্সবাজারের লোক দেখতে পাওয়া যায়। আর উকিয়া কক্সবাজারের মেয়েরা অনেক অ্যাক্টিভ কাজে কর্মে, নিজেদের আচার আচরণে, হাতের কাজ বলেন, বিভিন্ন কাজে কিন্তু উকিয়া কক্সবাজারের মেয়েরা কিন্তু এখন অনেক দূর এগিয়ে গিয়েছে। তাদের সবার জন্য শুভকামনা রইল। একটা কিন্তু অনেক দারুণ ছিল। একটা কেকের টুকরা ফ্রিজের এক কোণার মধ্যে 3 দিন পড়েছিল। 3 দিন পর আমি ওটা বের করে যখন খাচ্ছিলাম তখন এত বেশি ভালো লেগেছে এটা দেখে যে কেকের সফটনেস একদম কমে নাই, একদম সফট তুলতুলা ছিল, এত সুন্দর ছিল। 3 দিন বাসি হয়ে যাওয়ার পরেও কিন্তু কেকটা অনেক ভালো ছিল। যাই হোক, পুতুলের জন্য অনেক অনেক শুভকামনা। আমরিন এখানে ডান্স করছিল, হাজার হোক তার একদম ছোট মামার বিয়ে বলে কথা, তো সে তো মজা করবেই। সব কিছুতে তার অগ্রাধিকার ছিল, সব কিছুতে তার দাপটগিরি ছিল। বিয়ে শাদী আচার অনুষ্ঠান মানেই হচ্ছে যে সব আত্মীয় স্বজনদের মিলন মেলা। এখানে অনেক আত্মীয় স্বজন এসেছে যাদেরকে আমি 15 বছর আগে দেখেছিলাম, এরপর আর দেখা হয় নাই। এরকম অনেক আত্মীয় স্বজন আসছে। অনেকে ছোট দেখেছি 15 বছর আগে, তাদের 3 বছরের দেখেছি, এখন গিয়ে তারা 18 বছরের 17 বছরের হয়েছে, চেহারা সুরতের মিল পর্যন্ত নাই। অনেকে তো আবার আমার সাথে রাগও করে ফেলতেছে রীতিমতো। আমি চিনতেছি না যেহেতু, নিজে থেকে এগিয়ে সেদে পড়ে কথা বলছিলাম না, সেজন্য অনেকে আবার রাগও করে ফেলতেছে। আসলে আমি চিনতেছিলাম না, সেই জন্য তাদের সাথে কথা বলছিলাম না। পরে পরিচয় যখন পেয়েছি তখন একদম গল্পগুজবে মেতে উঠেছি। অনেক ভালো কেটেছে, অনেক অনেক বেশি ভালো কেটেছে। এটা হচ্ছে আমাদের মহিলা মেম্বার, আমাদের আত্মীয় হয় আপা। তো সেই মামুনকে নিয়ে উঠেছে স্টেজে, আমি আমার আসলে আমি মেহমানদারিতে ব্যস্ত ছিলাম। এখান থেকে গেছি মেহমানদারি করবো, একদম মন খুলে মেহমানদারি করবো। অনেক বছর পরে সবার সাথে দেখা হবে, সবার সাথে কথা বলবো, আনন্দ উল্লাস করব, সেগুলা বলে এখান থেকে কিন্তু গিয়েছিলাম। সেজন্য সবার আনন্দ দেখছিলাম আর বাবাকে মিস করে চোখের কোণা ভিজে উঠছিল বারবার। তো মা তো একদম অনেক বয়স হয়েছে, দ্বিতীয়ত উনি সবসময় অসুস্থ থাকেন। সবাই খুব এনজয় করছিল, আমাকেও নাচানাচির জন্য টানছিল। আমি শাড়ি পরার আগে একটু নেচেছিলাম, আপনারা দেখতে পেয়েছেন ভিডিওর একদম শুরুর দিকে। এখানে সব বাইকনা বাগনির টালসহ উঠেছে মামুনের সাথে। তো এটাই আমার মা বাবার একদম খৈল্লাদার ছেলে। ধাপে ধাপে গায়ে হলুদ এবং বিয়ের ভিডিও আসতে থাকবে, আপনারা দেখতে থাকুন। আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।